ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। কোনো সময় মনে হয় যে এমন কিছু কাজ যেটা না করলেও ভালো হতো বা কোনো কাজের জন্য আক্ষেপ হয়? প্রথম ৮ বছরে অন্তত 50% কাজ আমার করা উচিত হয়। অন্ধকারে হাতড়ে হাতড়ে যতটা যেতে পেরেছি, ভুল ভ্রান্তি প্রচুর হয়েছে। সবার তো সেই সৌভাগ্য থাকে না যে একদিন গডফাদার তাকে লঞ্চ করবে। পায়ের তলা থেকে মাটি সরে যাওয়াটাকে তখন আর খারাপ লাগা বলে না। যেখানে তোমায় নিয়ে কথা হয়নি, ছবি নিয়ে কথা হয়নি বা তোমার কাজ নিয়ে কথা হয়নি। যখন আমি অদৃশ্য হয়ে গেছিলাম অনেকের কাছে, সময়ের উপর ভরসা করলে, নিজের উপর ভরসা করলে সময় তো চাকা ঠিক ঘুরবে। ১২টা থেকে শুরু হবে, ১২টাতে গিয়েই শেষ হবে। হতাশা প্রকাশ করে না, হতাশা হয় না, এটা হতে পারে না। এটা যারা বলছেন মিথ্যা বলছেন। হতাশ হয়েছ, চিৎকার করতে ইচ্ছে করছে, রাগ দেখাতে ইচ্ছে করছে, কাঁদতে ইচ্ছে করছে, ১ ঘন্টার মধ্যে যা করার করো। নেগেটিভিটি একটা চোরাবালি, একদম টেনে নিয়ে চলে যাবে। জীবনী শক্তি শুষে নেবে। অসম্ভব ব্যালেন্স করে যেতে হবে, কারণ একটু যদি এদিকে ওদিক থেকে পড়ি তো নিচে পড়ে যাবো। আমার হাসি দেখেছে, আমার চোখের জল দেখেছে, আমার উৎফুল্লতা দেখেছে, আমার বেদনা দেখেছে। আমি পাবলিক ফিগার আমার কাজের জায়গায়, আমার ব্যক্তি জীবনে আমি কিন্তু প্রাইভেট পার্সন। সেখানে কেউ যদি হাত দিতে চায় তাহলে কিন্তু ভুল করছে। টলিউড ছাড়িয়ে বলিউড পর্যন্ত রয়েছে তার অনুরাগীর সংখ্যা। শুধু অভিনয় নয়, ফিটনেস থেকে নাচ সবেতেই মন কেড়েছেন তিনি। টোটা রায়চৌধুরী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। নমস্কার টোটাদা, স্বাগত তোমাকে। এই ডিসেম্বরের শহর এবং শীতকাল, অনেকগুলো কাজ নিয়ে কথা হবে। তো এই সময়টা কেমন কাটছে? দুটো কাজ অলরেডি মুক্তির অপেক্ষায়। দেখো কি হয়, আমাদের হাতে মুক্তিগুলো থাকে না। আমার হাতে থাকলে পরে অফকোর্স আমি ওটাকে স্পেস আউট করতাম, কিন্তু দুটো কাজ একসঙ্গে চলে এসেছে এবং দুটোই খুব গুরুত্বপূর্ণ কাজ, দুটোই খুব বড় মাপের কাজ, দুটোই খুব পছন্দের পরিচালকের কাজ। একদিকে যেরকম এক্সাইটমেন্ট লাগছে, একদিকে একটা অভিনবত্ব বোধ করছি। তার কারণ আমার জীবনে এটা কোনোদিনই ঘটেনি। এত বছরের ক্যারিয়ার, একই দিনে দুটো রিলিজ আমার জীবনে ঘটেনি। তো সেটা হচ্ছে। তবে হ্যাঁ, একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে, কারণ দুটো ভিন্ন ধর্মীয় চরিত্র, এবং সেটা আমার দর্শকদের কাছে আমি পৌঁছে দিতে পারছি, এবং বিশেষ করে ফেলুদাকে নিয়ে যেতে পারছি, যিনি আমার স্বপ্নের চরিত্র, যাকে আমি ছোটবেলা থেকে আমার হৃদয়ের মণিকোঠায় যাকে স্থান দিয়েছি, সেই চরিত্র আমি দর্শকদের সামনে তুলে ধরতে পারছি। আমার মনে হয় বছরের শেষটা আমার পক্ষে খুব ভালো গেল। বছরের শেষটা খুব ভালো কাজ, আর ওই শেষ ভালো তার সব ভালো তার, এরকম একটা বিষয় থাকে। শুধু কি বছরের শেষটা টোটাদা, মানে আমি যদি লাস্ট 2 বছর ধরি, সেই সময়টা একটু বেশি ভালো কাটছে, বা তোমার অভিনয় বা তোমার, আমি যেটা বললাম যে নাচ, এইটা কোথাও গিয়ে একটা আলাদা করে প্রাধান্য পাচ্ছে, যেটা এত বছরের তুলনায় এখন একটু বেশি? তা অবশ্য ঠিক, কিন্তু ওই আবার বললাম, এগুলো আমাদের হাতে থাকে না। এটা পূর্ব নির্ধারিত, উনি ঠিক করে রেখেছেন কখন কোনটা কিভাবে দেবেন। তাই এই নিয়ে খুব একটা মাথা ঘামাই না। তবে ভালো লাগে। আমি শুধুমাত্র কাজ করি আমার দর্শকদের জন্য। দর্শকদের যদি ভালো লাগে আমি বুঝবো সফল হয়েছি, দর্শকদের যদি ভালো না লাগে বুঝবো আমি একদম টোটাল ফেলিয়ার, অসফল হয়েছি। তো সেক্ষেত্রে যখন দর্শকদের ভালো লাগছে, নাচটা ভালো লাগছে বা আমার অভিনয় ভালো লাগছে, তো বুঝতে পারছি এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন আমি দর্শকদের কাছে পৌঁছতে পারছি। অনেক সময় অনেক ভালো কাজ করেছি, অতীতেও করেছি, কিন্তু সেটা দর্শকদের কাছে পৌঁছতে পারেনি। এখন যে কাজগুলো পৌঁছচ্ছে তাতে করে যেটা মনে হয় যে না, আমার টিম, অর্থাৎ প্রোডাকশন টিম বলো, আমাদের যে সিস্টেম বা আমাদের যে মানে আমরা টোটাল টিম হিসেবে যেটা করছি, তারা খুব সুন্দরভাবে কাজটা করিয়ে এবং দর্শকদের সামনে পরিবেশন করতে পারছে। হ্যাভিং সেড দ্যাট, এটা একটা রেসপন্সিবিলিটি বেড়ে যায়। তখন না মনে হয় যে রাস্তাটা ক্রমে শুরু হতে থাকে, তখন মনে অসম্ভব ব্যালেন্স করে যেতে হবে, কারণ একটু যদি এদিকে ওদিক থেকে পড়ি তো নিচে পড়ে যাব। এটা হচ্ছে দর্শকদের প্রত্যাশা। তাই আমি চাই যে এখন বরাবরই বেছে কাজ করি, কিন্তু এখন তো আরও বেশি কনসিয়াস হয়ে গেছি যে কোন কাজটা করব, আমার দর্শকদের ভালো লাগবে কিনা। আমি কাজটা আবার বললাম শুধুমাত্র আমার জন্য করি না, বা আমার পকেটের জন্য করি না, আমার জীবিকার জন্য করি না, আমি করি দর্শকদের জন্য। তো ওই সেকেন্ড গেসিংটা সবসময় চলতে থাকে যে দর্শকদের কী ভালো লাগবে। চিত্রনাট্য পড়ার পর হয়তো আমার ভালো লাগলো, কিন্তু দর্শক কি এই চরিত্রে বা এই ছবিতে আমায় দেখতে চাইবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ
এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, শুধু ভালো ছবি করলে হলো না, ছবি চলতে হবে। আমার প্রডিউসারকে বাঁচাতে হবে। আমার প্রডিউসার যদি টাকাটা না ফেরত পান, কেন তিনি পরের ছবিতে লগ্নি করবেন? তার মাথার তো তার তো কোনো দায় নেই। আমার সেই কারণে এইটা মাথায় থাকে যে কাজটাই করি না কেন, অফকোর্স আমাকে আমার প্রাইমারিলি আমার দর্শককে স্যাটিসফাই করতে হবে। আমার ডিরেক্টরকে স্যাটিসফাই না করলে ও কাট বলবে না, মানে ওকে করবে না, বলবে নেক্সট ওয়ান মো করবে। কিন্তু পরিশেষে আমার প্রযোজককে স্যাটিসফাই করতে হবে। তুমি যেটা বলছিলে যে অতীতেও অনেক কাজ করেছো যেগুলো দর্শক দরবার পর্যন্ত পৌঁছায়নি বা সেই জনপ্রিয়তাটা আসেনি। সম্প্রতি তোমার কাজ মানে তোমার পুরো কেরিয়ার নিয়ে অনেক বেশি আলোচনা হয়, অনেক বেশি চর্চা হয়। তো কোনো সময় মনে হয় যে এমন কিছু কাজ যেটা না করলেও ভালো হতো বা কোনো কাজের জন্য আক্ষেপ হয়? প্রচুর কাজ করেছি আমি, বিশেষ করে ক্যারিয়ারের প্রথম দিকে অনেকগুলো কাজ করে ফেলেছি যেগুলো একেবারেই করা উচিত হয়নি। আমার আরেকটু যত্নশীল হওয়া উচিত ছিল সেই সময়। অবশ্য গাইড করার কেউ ছিল না, বয়সটা খুবই কম। আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠছি, তখন আমি ছবি করার সুযোগ পেয়ে গেছি। তো ওই বয়সে ম্যাচিওরিটি তো জিরো থাকে, বিশেষ করে এমন একটি ফিল্ডের সম্বন্ধে ধারণা যে ফিল্ডটা খুব হাইলি কম্পিটিটিভ ফিল্ড। সেই ফিল্ডের সম্পর্কে আমার জিরো ধারণা ছিল। তাই ওই অন্ধকারে হাতড়ে যতটা যেতে পেরেছি, ভুল ভ্রান্তি প্রচুর হয়েছে। তো সেই সময় আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় সেই সময় 50% কাজ আমার করা উচিত হয়নি। অ্যাবসলিউটলি। আমার প্রথম 8 বছরে অন্তত 50% কাজ আমার করা উচিত হয়নি। সেই ভুলগুলো আমি করেছি। তবে হ্যাঁ, আমি এখন এটাকে যদি ফিলসফিক্যালি দেখি তাহলে বলবো যে ওটা একটা লার্নিং প্রসেস ছিল। মানে সবার তো সেই সৌভাগ্য থাকে না যে একদিন গডফাদার তাকে লঞ্চ করবে এবং তাকে বাকি 5-7 বছর ধরে গাইড করবে। সেটা আমার ভাগ্যে জোটেনি। সুতরাং আমি হাতড়ে ভুল করে আবার কোর্স কারেকশন করে আবার ভুল করে আবার ঠিক পথে এসে এই করতে করতে অনেকটা সময় চলে গেছে। আজকে তোমার যে লুকটাতে মানে এখন তুমি বসে আছো সেটা ফেলুদা, আমি একদম মাফলার কোট যেটা দিয়ে। তো ফেলুদা তুমি যখন করো বা ফেলুদার আমরা অনেক সময় অনেককে ফেলুদা হিসেবে দেখেছি, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে ধরি, মানে তুমি কোন বিষয়গুলো তোমার মধ্যে রাখো অভিনেতা হিসেবে যখন তুমি ফেলু মিত্তির চরিত্র নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াও? আমি ফেলুদাকে যেভাবে দেখেছি ছোটবেলা থেকে বই পড়ে, ফেলুদা আমার কাছে এমন একজন ব্যক্তি, অসম্ভব, মানে ফেলুদা তো অনেকে ভাবে গাম্ভীর্য বজায় রাখো, সবসময় কম হাসবে, কম কথা। আমার কাছে ফেলুদা তা নয়। ফেলুদা হচ্ছে আমার বড় দাদা, যে দাদাকে আমি লুক আপ টু করি, যে দাদার প্রতি আমার সবসময় একটা সম্মান থাকে, দাদার কাছ থেকে কিছু শিখতে চাই। কিন্তু এটাও জানি দাদা কিন্তু খুব স্নেহময় এবং ক্ষেত্র বিশেষে সে হাসি মশকরা করে এবং সংবেদনশীল। তো এইটা আমার স্টার্টিং পয়েন্ট। ফেলুদা অসম্ভব সাহসী, বুদ্ধিমান, ফিজিক্যালি ফিট, সেলফ ডিফেন্সে এক্সপার্ট, 3টে ভাষায় পারদর্শী এবং কোথাও একটা ঋজুতা আছে, সেটা তার চলনে বলনে, কথা বলায়, দাঁড়ানোতে বসাতে। তো আমি এইগুলো মেনটেন করেছি। এবার এইগুলো মধ্যে আমার সঙ্গে আমার পরিচালকের অনেকগুলো বিষয় মিলে গেছে, কারণ আমরা তো প্রায় একই সময় বড় হয়েছি। কাজেই ফেলুদাকে আমরা এক ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছি। কাজেই ওর সঙ্গে মিলে যায় বলে মতে কাজটা ভালো হয়। ও আমাকে খুব সহজে বুঝতে পারে, আমি ওর ডিরেকশনটা খুব সহজে ধরতে পারি। সৃজিতদা বলেছেন যে আর ফেলুদা করবেন না, এটা তোমার কাছে কতটা খারাপ লাগার? বিনা মেঘে বজ্রপাত। খারাপ লাগা মানে কি, এটা তো পায়ের তলা থেকে মাটি সরে যাওয়াটাকে তখন আর খারাপ লাগা বলে না, তখন ধ্বংসপ্রায় অবস্থা বলা যেতে পারে। আমারও তাই মনে হচ্ছে। তবে হ্যাঁ, আমি আশাবাদী যে আমরা এটা বেরোক, দর্শকরা দেখুক, তাদের যদি ভালো লাগে, তাদের ভালো লাগাটাকে তারা যদি ব্যক্ত করেন, তাহলে সেই ভালো লাগা নিয়ে আমি আবার ওর কাছে আবেদন জানাবো যে তোমার এই ডিসিশনটা তুমি ফেরত নাও। এমনি আবেদন জানিয়েছো যে কেন? আমি বলছি এটা করতে যাও না, প্লিজ আরও কয়েকটা করো, এখনো আমরা পারি করতে। তবে এটাও ঠিক, আমি ওর যে যুক্তিটা আমি একেবারেই ফেলে দিতে পারছি না।
ফেলুদা ইজ ভেরি এক্সপেন্সিভ, কারণ ফেলুদা তো ট্রাভেল স্টোরি, রায় সাহেব ওইভাবেই লিখেছেন। কাজেই আমাকে যদি ফেলুদা নিয়ে যেতে হয় এক একটা জায়গায় যেখানে প্রচণ্ড এক্সপেন্সিভ হয় শুটিংটা, যেরকম হচ্ছে কাশ্মীর, প্রচণ্ড এক্সপেন্সিভ, ওখানে হিন্দি ছবি বা তেলেগু ছবি করার মতো বাজেট থাকলে পরে তাহলে যাওয়া যায়, কিন্তু আমাদের এই সীমিত বাজেট নিয়ে যাওয়াটা এটা দুঃসাহস। এবং সত্যি কথা বলতে কি আমরা সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে কাজটাও বার করে নিয়ে এসেছি, এটা আমাদের টিমের ক্রেডিট। কিন্তু আমার প্রযোজক যিনি প্রায় অন্যান্য সিরিজের থেকে 2.5 গুণ টাকা এখানে ইনভেস্ট করেছেন, তাকে তো বুঝতে হবে যে মানে আমাদেরও তো বুঝতে হবে যে তিনি যে এই টাকাটা ইনভেস্ট করেছেন ওটিটি তো মানে ওটিটির যে রিটার্নটা ওটা তো ফিক্সড। হ্যাঁ, এটা তো ছবি নয় যে ছবি হিট করলো প্রচুর লোক দেখতে গেল 2 বা 3 বার করে দেখলো, সেটা তো নয়। তো আমার প্রডিউসারকে তো বাঁচাতে হবে, উনি এমনিতেই তারা যতটা দেবার কথা তার 2.5 গুণ দিয়েছে আমার, আর কত চাইতে পারি? কাজে ও বলছে আমি যদি এর থেকে বড় স্কেলে করতে হয় তাহলে আরও বেশি বাজেট চাইতে হবে, আমি কোন মুখে চাইব? তার চেয়ে না করাই ভালো। আমরা দেখছি কোনোভাবে যদি ওকে রাজি করানো যায় কিনা। তারপর সত্যি বলতে কি ফেলুদা যদি আমরা ছবি করতে পারতাম তাহলে হয়তো এই রিস্কটা আমার প্রডিউসার নিতে পারতেন। এই সময় আমারই খারাপ লাগছে প্রডিউসারকে বলতে আপনি আরও টাকা দিন, পরেরটা আরও বড় করে করবো, আমি কোন মুখে বলবো? ছবি করতে না পারাটা কি কোথাও গিয়ে একটা আফসোস মানে ফেলুদার চরিত্রে? মিথ্যে বলবো না, অবশ্যই আফসোস। বড় পর্দায় ফেলুদা করার যে অনুভূতি সেইটা তো একটা অন্য ধরনের। তবে হ্যাঁ, এটাও বলতে পারি যে ওটিটির মাধ্যমে আমি যত অন্যান্য দেশে যতজন প্রবাসী বাঙালির কাছে পৌঁছতে পেরেছি সেটা শুধুমাত্র ছবির দ্বারা সম্ভব হয় না। তুমি যেটা বললে যে তুমি অকপটেই বললে যে আফসোস ফেলুদা বড় পর্দায় না করতে পারা, তো তোমার এটা কখনো মনে হয়নি যে বাবুদা কেন ফেলুদা হিসেবে তোমাকে নেয়নি বা কোথায় খামতিটা, এটা কখনো মনে হয়েছে তোমার? বাবুদার দেখো, একজন পরিচালক কাউকে কাস্ট করেন বা কাউকে কাস্ট করেন না তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী। উনি আমাকে ফেলুদা হিসেবে দেখতে পান না, সেটাকে তো সম্মান জানাতেই হবে, সেটা ওনার দৃষ্টিভঙ্গি। আমি বাবুদাকে ব্যক্তিগতভাবে ভীষণ সম্মান করি, আমার মনে হয় ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টর অ্যান্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট জেন্টলম্যান। তো উনি আমায় দেখতে পান না পরিচালকের দৃষ্টিভঙ্গিতে। সেটা তো সত্যি বলতে কি আমার তো কিছু করার নেই, মেনে নিতেই হবে ওনাকে, কারণ ওনার প্রতি আমার অসম্ভব সম্মান। আবার বলছি সম্মান, এবং ওনার কাজ আমার ভীষণ ভালো লাগে। ওনার সঙ্গে 2টো ছবিতে কাজ করেছি, টিন্টোরেটো যিশু এবং হিটলিস্ট। আমি জানি ওনার সঙ্গে কাজ করে যে কি আনন্দ আর কত কিছু মানে শেখা যায়, টেকনিক্যালি কত কিছু শেখা যায় ওনার কাছ থেকে। একটা শুটিং এর গল্প শুনছিলাম যে কাশ্মীরের ভূস্বর্গ সত্যি ভয়ঙ্কর হয়ে উঠেছিল, এত ঠান্ডা এবং সেখানে শুট করা, তো কিরকম কি এক্সপিরিয়েন্স ছিল তোমাদের? মানে ঠান্ডাটা এমন জায়গায় ঠান্ডা, মানে এতটা ঠান্ডা এটা বলার নয় আর কি। ধরো আমরা কলকাতা থেকে যখন রওনা দিলাম অনির্বাণ এবং আমি, তখন কলকাতায় টেম্পারেচার ছিল প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড। যখন শ্রীনগর থেকে গাড়ি ধরে আলটিমেটলি সোনমার্গ পৌঁছলাম বিকেলবেলা, এটা সকালবেলার কথা বলছি, কলকাতায় টেম্পারেচার ছিল 9:30-10টা নাগাদ 30 ডিগ্রি। যখন আমি সোনমার্গ পৌঁছলাম বিকেল 5:30-6টা নাগাদ, তখন ওখানে -8, মানে একটা শার্প ড্রপ অফ 38 ডিগ্রি। সেটাকে অ্যাক্লাইমেটাইজ করার মতো সময় আমরা পাইনি। পরদিন যখন সকালবেলায় ওই 4:45টায় উঠলাম, কারণ 6টায় কল টাইম, তখন বাইরে দেখছি -11। তার মধ্যেই স্নান টান সেরে মেকআপ টেকআপ করে যখন বাইরে বেরোলাম, ব্যাস তারপর আর ঠান্ডা লাগছে না, কারণ ওই নৈসর্গিক শোভা, তাছাড়া ফেলুদার কস্টিউমে তখন আমি অন্য একটি প্লেনে চলে গেছি, তখন অন্য ঘোরের মধ্যে থাকে। যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থেকে থাকে তাহলে সেটা এখানে এখানে এখানে। ফেলুদা তো আসছেই ওয়েবে, আমরা হইচইতে দেখবো, এবং আরো একটা ছবি তোমার আসছে, সেখানে একেবারেই অন্য চরিত্র, পুলিশ অফিসারের চরিত্র। এবং আমি যদি শান্তনুর সাথে তোমার ওই ডান্স সিকুয়েশন একটু কথা বলি, তো সেটা একটু বলো যে দুজনেই ওই পাল্লা দিয়ে নাচের ব্যাপারটা তো রয়েছেই। আমরা সবসময় তোমাকে বলে থাকি যদি বলিউডে ঋত্বিক রোশন থাকে, টলিউডে টোটাদা রয়েছে। এই জায়গাটা
একটু বলো যে কিভাবে কতটা তোমাদের শুটিং প্র্যাকটিস? আমার প্র্যাকটিস করার সময় পাইনি তো, রকি রানিতে প্র্যাকটিস করার সময় পেয়েছিলাম, কিন্তু এবারে তো যেদিন শ্যুট তার আগের দিন 3 ঘন্টা সুযোগ পেয়েছিলাম এবং করে তারপর যে ক্লিপটা ভাইরাল হয়েছে সেই ক্লিপটাও 15 ঘন্টা শ্যুট করার পর সকাল 9টা থেকে শ্যুট করছি, রাত 12টা যখন বাজে আমার প্যাক আপ যাবার, যেই প্যাক আপ ঘোষণা করার আগে, আমার প্যাক আপ ঘোষণা করার আগে পরিচালক বললেন টোটা তুমি তোমার মতো করে একটু নেচে দাও, এমনি একটু নেচে দাও, হারাম ছেড়ে দাও না, না নাচো 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 নাচো। আমি এমনি করে জাস্ট একটা, ও ঠিক আছে পরে আমি বাড়ি যাও, আমি ভাবতে পারিনি ও আপলোড করে দেবে ওটা, প্রতিম যে আপলোড করে দেবে আমি ভাবিনি, এবং আপলোড করার পর যে ভাইরাল হবে সেটাও আমি ভাবতে পারিনি। এটা যদি জানতাম একটু যত্ন করে নাচতাম একটু, কিন্তু যাকে মানুষের ভালোবাসা পেলাম, মানুষ অনেক কিছুই বললেন, অনেক প্রশংসা করলেন বেশিরভাগ মানুষ, তো তাতে করে হ্যাঁ নাচটা তো ভীষণ ভালোবাসি, নাচের ছবি যদি করার সুযোগ পাই তো এখনও তাহলে প্র্যাকটিস করে আবার। শুরুর দিকে তুমি বেশ কয়েকটা কমার্শিয়াল ছবিতে কাজ করেছো, মানে একদম মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবি আমরা যাকে বলি, কিন্তু পরবর্তীকালে অনেক চরিত্র নিজেকে ভেঙেছো, অনেক অনেক নানান কাজ করেছো, কিন্তু ওই কমার্শিয়াল ছবি বা নাচের ছবি একটি কোথাও একটা আলাদা টান রয়েছে? অবশ্যই, কমার্শিয়াল ছবি আমার প্রথম প্রেম। আমার কাছে ছবি মানে হচ্ছে এন্টারটেনমেন্ট। আমি মানুষকে ভাবাতে চাই না, আমি সমাজ বদল করতে চাই না, আমি কোনো মেসেজ দিতে চাই না, আমি মানুষকে এন্টারটেন করতে চাই। আমি সেই কারণে ক্যামেরার সামনে দাঁড়াই এবং এই কারণেই আমি অভিনয়টাকে পেশা হিসেবে বেছেছি। এটা আমি অকপটে বলতে পারি, আমার কোনো লজ্জা নেই, কোনো রকম ইনহিবিশন নেই, আর কোনো রকম ইন্টেলেকচুয়াল অ্যাসপিরেশনস নেই। আই এম প্লেন অ্যান্ড সিম্পল অ্যান্ড এন্টারটেইনার, আমি এন্টারটেইন করতে চাই, এবং সেটা কমার্শিয়াল ছবির মাধ্যমেই হয়, অন্য কোনো ছবির মাধ্যমে হয় না। রকের রানীর কথা তো বারবারই আসে, তোমার নাচ ওই স্টুডিও টাইপটাকে কোথাও গিয়ে ভেঙে দেওয়ার একটা বিষয় থাকে, কিন্তু সেক্ষেত্রে টলিউডে এরকম কাজ বা ওই আমরা যেটা বলি যে টোটা থেকে আবার নাচ করতে দেখবো ওই স্টেপ, সেটা কোথাও আসে না বলে তোমার কোথাও খারাপ লাগা রয়েছে, বা কেন হয় না? ভাবি না ওগুলো নিয়ে, কারণ এগুলো আমাদের ভেবে কষ্ট পাওয়া ছাড়া আর কিছু পাওয়া যায় না। মানুষকে, মানে যারা পরিচালক তাদের ভাবতে হবে, যারা প্রযোজক তাদের ভাবতে হবে, তারা যদি ভাবেন তখন সেই ভাবনায় আমি ফিট হই কি না সেটা আসে, কারণ আমাদের অভিনেতাদের হাতে খুব একটা কিছু থাকে না যদি না আমরা নিজেরা প্রযোজক আনতে পারি বা নিজেরা প্রযোজক হয়ে যাই। কাজেই এইসব নিয়ে আমি ভাবি না। তবে হ্যাঁ, কমার্শিয়াল ছবি, আবার বলছি, কমার্শিয়াল ছবি ইজ দি অনলি ওয়ে ফরওয়ার্ড, কিন্তু হ্যাঁ কমার্শিয়াল ছবি সংজ্ঞা বদলায়। এই ধরো পুজোতে যে দুটো ছবি রিলিজ করলো, বহুরূপী এবং টেক্কা, এগুলো হচ্ছে নতুন ফর্মে কিন্তু কমার্শিয়াল ছবি। তো আজকে এই ছবিগুলোই কমার্শিয়াল ছবি হিসেবে গণ্য হবে আগামী দিনগুলোতে, কিন্তু তার সঙ্গেও তুমি দেখবে খাদানের মতো ছবি চলবে, চালচিত্রর মতো ছবি চলবে, এগুলোও চলবে সঙ্গে সঙ্গে, আবার সন্তানের মতো ছবি চলবে, কারণ মানুষ, ওটা হচ্ছে ট্রেডিশনাল বাংলা ছবি। তো আমার কাছে মনে হয় কমার্শিয়াল এলিমেন্ট, অর্থাৎ আমি যদি এন্টারটেন করতে পারি বিভিন্ন ছবির মাধ্যমে, বিভিন্নভাবে একটা ছবিকে তৈরি করে, দ্যাট ইন ইটসেলফ ইজ কমার্শিয়াল সিনেমা। তো আমাদের সেইভাবে ভাবনা চিন্তা করতে হবে। কমার্শিয়াল সিনেমা মানে শুধুমাত্র প্রচুর নাচ গান রইল, প্রচুর অ্যাকশন রইল, প্রচুর গাড়ি ওড়ানো রইল, প্রচুর স্পেশাল এফেক্টস রইল, তা নয়। কিন্তু কমার্শিয়াল ছবির এখন ভাষা অনেক রকমভাবে, মানে অনেকভাবে পাল্টে গেছে। আর শুধুমাত্র একটা রাস্তা নেই, বহু রাস্তা আছে, যেটা আলটিমেটলি ঘুরে ফিরে বলে না, যত মত তত পথের মতোই, যতভাবে তুমি ভাবতে পারো ততভাবেই ভাবো, কিন্তু কমার্শিয়াল ছবিতেই তুমি আসতে পারো যদি চাও। তো ওটাতে ফিটনেসের কথা আমি তোমাকে আগেই বলছিলাম যে এখন অনেক হিরো আছে যারা এই তোমার মতো ফিটনেস ধরে রাখাটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়, মানে এখনো তোমাকে শার্টলেস সেলফিতে অসাধারণ লাগছে। তো একটু বলো যে এই বিষয়টা কিভাবে মেনটেন করো? মেনটেন মানে কি জানো তো, আর কিছুই না, আমার ফিট থাকাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমার মনে হয় যে আমাকে তো প্রডিউসার পয়সা দিচ্ছে ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য, আমাকে সেরাটা দিতে হবে। সেখানে কেন আমি সংযম প্রদর্শন করব না আমার খাদ্যে বা আমার জীবন শৈলীতে বা আমার জীবনযাপনে? আমাকে তো খারাপটা দেখার জন্য পয়সা দিচ্ছে না, আমার সেরাটা পাওয়ার জন্য সেই পয়সাটা দিচ্ছে, তাহলে আমাকে তো সেরাটা দিতে হবে। এটাই আমার চালিকা শক্তি, যে ক্যামেরার সামনে যতদিন দাঁড়াবো আমি,
আর যতদিন প্রফেশনালি কাজটা করব, যেটার জন্য আমি টাকা পাচ্ছি, আমি কিন্তু আমার সেরাটা দেব। সেই কারণে আমি নিজেকে সব সময় ফিট রাখার চেষ্টা করি, খাওয়া দাওয়া বলো, অন্যান্য এতেও আমি নিজেকে কি বলবো, প্রিপেয়ার্ড থাকার চেষ্টা করি। তো এই ফিটনেসটা ইজ আ পার্ট অফ দ্যাট। শুরুতেই যেটা বলছিলাম যে বছর শেষে ছবি নিয়ে কথা হচ্ছে, মানে সারা বছর জুড়েই তোমার ছবি নিয়ে কথা হচ্ছে। এমন কোনো বছর এই ডিসেম্বরে এসে যদি বলি যে যেখানে তোমায় নিয়ে কথা হয়নি, ছবি নিয়ে কথা হয়নি, বা তোমার কাজ নিয়ে কথা হয়নি, এমন বছর কাটিয়েছো? বহু বছর কাটিয়েছি। যখন আমি অদৃশ্য হয়ে গেছিলাম অনেকের কাছে, যখন হয়তো মানে অভিনেতা হিসেবে হয়তো সেই দরে বা সেই স্তরে আমি ছিলাম না, কিন্তু আত্মবিশ্বাস ছিল। আমি জানতাম যে সময়, সব কিছু সময়ের উপর নির্ভর করে। সময়ের উপর ভরসা করলে, নিজের উপর ভরসা করলে সময় তো চাকা ঠিক ঘুরবে। 12টা থেকে শুরু হবে, 12টাতে গিয়েই শেষ হবে। তার যে কোনো একটা, দুটো, তিনটে, চারটে, কোনো না কোনো একটা সময় তোমার চলে আসবে। তার জন্য তোমাকে তৈরি থাকতে হবে। সেই এই যে ধৈর্য বা পেশেন্স রাখাটা, মানে প্রত্যেকটা শিল্পীর এটা মানে মানে প্রধান কাজ হয়ে যায় যে ধৈর্য রাখাটা। কখনো হতাশা তো আসে, শিল্পীর হতাশা হয় না, এটা অনেকেই বলে যে না হতাশা হয় না, কিন্তু আসে কি হতাশা? হতাশা হয় না, হতাশা প্রকাশ করে না। হতাশা হয় না এটা হতে পারে না, এটা যারা বলছেন মিথ্যা বলছেন, এটা পরিষ্কার করে দিচ্ছি। হতাশা আসবেই। আমার জীবনে কতবার আমি হতাশ হয়েছি, কিন্তু ওই যেই হতাশ হই, স্ট্রেট বলি, আমি নিজেকে আধ ঘন্টা সময় দিই বা 1 ঘন্টা সময় দিই। হতাশ হয়েছ, চিৎকার করতে ইচ্ছে করছে, রাগ দেখাতে ইচ্ছে করছে, কাঁদতে ইচ্ছে করছে, 1 ঘন্টার মধ্যে যা করার করো। আফটার দ্যাট ফিনিশড, মাথা থেকে বার করে দাও। নেগেটিভিটির মধ্যে থেকো না। নেগেটিভিটি একটা চোরাবালি, একদম টেনে নিয়ে চলে যাবে, জীবনী শক্তি শুষে নেবে। এটা হচ্ছে হিউম্যান ইমোশন। হতাশা বলো, দুঃখ বলো, বেদনা বলো, হিউম্যান ইমোশনস এগুলো। এই হিউম্যান ইমোশনসগুলোকে তুমি অস্বীকার করতে পারো না, কিন্তু নেগেটিভ ইমোশনসের মধ্যে বেশিক্ষণ থাকাটা বাঞ্ছনীয় না। আমিও তাই করি। এক এক সময় মনে হয় হতাশ, খুব ভালো কথা, চল 1 ঘন্টা ধরে আমি খুব কাঁদবো বা খুব হতাশ হব বা খুব দুঃখ বোধ করবো। 1 ঘন্টা পরে আমি দৌড়তে যাব, 20 মিনিট দৌড়বো, বা 1 ঘন্টা পরে আমি একটা দারুণ ছবি দেখব। এইভাবে কিছু যদি না হয়, 1 ঘন্টা বাদে আমি আমার এই কর্কশ গলায় কিশোর কুমারের গান গাইব, চিৎকার করে। তুমি দেখবে তো হতাশা কেটে যাবে। করে দিন, করে দেখো। ঘর দোর বন্ধ করে, অফকোর্স, নাহলে ঢিল টিল পড়তে পারে। ঘর দোর বন্ধ করে, খুব হতাশ লাগছে, তোমার পছন্দের একটা গান উচ্চস্বরে গাও, দেখবে হতাশা কেটে যাবে। তো তোমাকে কিছু অ্যাক্টিভ, হতাশা কি জানো তো, এনার্জি থেকে স্যাপ করে না। তুমি এমন কিছু করবে যেন শরীরে এনার্জি ফিরে পাও। তুমি দৌড়াতে যাও, তুমি জিমে যাও, তুমি সাঁতার কাটতে যাও, তুমি আড্ডা মারতে যাও, কিছু না পেলে হনন করে হাঁটো রাস্তা দিয়ে, হতাশা কেটে যাও। কিছুদিন আগেই তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলে যে 25 বছরের দাম্পত্য জীবন, এবং খুব মিষ্টি একটা ছবি দুজনের, আমরা খুব বেশি দেখি না, তুমি ভীষণ প্রাইভেট রাখো। এই যে সময়টা যখন অভিনেতা হিসেবে স্ট্রাগল করছো, একের পর এক কাজ, কখনো কাজ নেই, সবটার সঙ্গী কি তোমার স্ত্রী? একদম, ও আমার পুরোটাই দেখেছে। আমার হাসি দেখেছে, আমার চোখের জল দেখেছে, আমার উৎফুল্লতা দেখেছে, আমার বেদনা দেখেছে, পুরোটাই দেখেছে। সুতরাং ও আমার সবচেয়ে বড় অ্যাঙ্কার। ও ছিল বলেই আজকে এতটা দূর আসতে পেরেছি। ও যদি না থাকতো, জানি না, লড়াই করার যে জোরটা, বেশ কিছুটা ওর কাছ থেকেই পাওয়া। এই যে তোমার কাজ, সবচেয়ে বড় ক্রিটিক্স কি? উনি একেবারে। কারণ সত্যি কথাটা বলে দেয় যে দেখো, আমার মনে হয় এই জায়গাটা তোমার আরেকটু বেটার হলে ভালো হতো, বা এই জায়গাটা তোমার একটু দৃষ্টি দেওয়া দরকার। তো এগুলো খুব দরকার অনেক সময়, কারণ আমরা যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম খুব রেয়ার। ক্রিটিসাইজ মানে আমরা ভাবি যে খুঁতবার করা, ক্রিটিসাইজ মানে আমরা ভাবি যে লোককে ছোট করা, আর এখন তো ক্রিটিসাইজ করাটা ট্রোলিংয়ের আকার ধারণ করেছে। এর মধ্যে কোনো রকম গঠনমূলক কিছু নেই। তো আমার মনে হয় যে গঠনমূলক সমালোচনা এক শিল্পীর সবচেয়ে বড় বন্ধু, কিন্তু সেটা তারাই দিতে পারে যারা অত্যন্ত নিরপেক্ষ, এবং তারাই নিরপেক্ষ হতে পারে যারা তোমার ভালো চায়। বাইরের জগৎ এবং সংসার, আমি দুটোই যদি বলি, কতটা ব্যালেন্স করতে তুমি পারো বলে মনে হয়? পারি মানে এই ব্যাপারে আমি খুব ভালো পারি। আমার কাছে পুরো ব্যাপারটা পুরো দুটো জিনিস আমি খুব কম্পার্টমেন্টালাইজ করি। এটা আমার কাজ, কাজ শেষ হবে, এটা আমার পরিবার।
দুটোকে আমি কোনোভাবেই মেলাই না। এই যে তুমি বললে প্রাইভেট, এটা হচ্ছে রিজন। আমার কর্মজীবন আলাদা, আমার ব্যক্তি জীবন আলাদা, এই দুটোকে মেলাই না, মেলাতে চাইও না। এই যারা অনেকেই মেলাতে চায়, অনেকে অনেক সময় ব্যক্তি জীবন টেনে আনতে চায়, তাদের সঙ্গে আমি কিন্তু ভায়োলেন্টলি রিটালিয়েট করি। তখন যারা ওই রিকোয়েস্টগুলো নিয়ে আসে বা ওইরকম কিছু করতে যায়, তখন খুব ঘাবড়ে যায়। কারণ আমার কাছে মনে হয় যে তুমি আমি পাবলিক ফিগার আমার কাজের জায়গায়, আমার ব্যক্তি জীবনে আমি কিন্তু প্রাইভেট পার্সন, সেখানে কেউ যদি হাত দিতে চায় তাহলে কিন্তু ভুল করছে। নিশ্চয়ই, এবং এটা খুব সুন্দর করে তুমি মেনশন করো, আমি যেটা শুরুতেই বলছিলাম। এবং ডিসেম্বরে দুটো কাজ আসছে, তো দুটো কাজ নিয়ে অনেক অনেক আলোচনা হোক, চর্চা হোক, যেভাবে হয়ে এসছে। তো কি বলবে শেষে তোমার দর্শকদের? বলবো একটা কথাই, যে দেখুন, ফেলুদা 20শে ডিসেম্বর হইচইতে স্ট্রিম করছে। এবারের গল্প ভূস্বর্গ ভয়ঙ্কর। আর আমি এটা আপনাকে খুব প্রত্যয়ের সঙ্গে আপনাদের বলতে পারি যে এত বড় স্কেলে বাংলায় কাজ খুব কম হয়েছে। ওটিটিতে তো হয়নি, অনেক ছবি এত বড় স্কেল অ্যাচিভ করতে পারেনি। আর আমরা সবাই মিলে ফেলুদাকে, আমাদের শৈশবের ফেলুদাকে আমাদের শৈশবের মতো করে আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করেছি। সফল হয়েছি কি অসফল হয়েছি সেটা আপনারা দেখে বলুন, আর দেখে আমাদের জানাবেন। যদি ভালো লাগে আরও 5 জনকে বলবেন দেখতে, আর যদি ভালো না লাগে তাহলে আমাদের জানাবেন। পরবর্তীকালে আবার ভুল ত্রুটিগুলো শুধরে আশা করছি আমরা সবাই আবার একটা নতুন ফেলুদা নিয়ে আপনাদের কাছে আসবো।